তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে অধ্যায় 4 পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমরা এনসিইআরটির বই থেকে আলোচনা করছি। তোমরা সকলে জানো এনসিইআরটির বই রেলের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এর আগে আমরা বিভিন্ন চ্যাপ্টার আলোচনা করেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে প্রিভিয়াস এর এই প্রশ্নগুলো এসেছিল। যদি তোমাদের উদাহরণ যদি আমাকে বলতে হয় তাহলে তোমরা বলতে পারো যে টিন্ডাল ইফেক্টটা কী জিনিস এসেছিল, সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এরকম ধরনের কিন্তু আমরা প্রশ্ন উত্তর দেখিয়ে দিচ্ছি যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে, এবং আপনারা এগুলো সকলেই জানো যে রেলের এক্সামে এনসিইআরটির সায়েন্সটা আসবেই এই বইগুলোর থেকেই। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে, কিছু করতে হবে না, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো শেষ পর্যন্ত, এবং আমরা যেগুলো বলে দিচ্ছি ইম্পর্ট্যান্ট, এবং যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট এবং যে পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট সেই পয়েন্টগুলো আপনারা নোট ডাউন করতে পারো, বা ভালোভাবে যদি শুনো তাও হবে। তো দেখো, আজকে আমরা এই চ্যাপ্টারটা দেখব। তো দেখো, এই যে আমরা তৃতীয় অধ্যায়ে আমরা শিখেছি এর আগে মৌলিক পদার্থের গঠনগত একক হলো পরমাণু এবং অণু। পরমাণুকে আমরা আর ভাঙতে পারছি না, তোমরা সেটা সকলে জানো। বিভিন্ন পদার্থের অস্তিত্বের কারণ এই পদার্থগুলোর গঠনকারী বিভিন্ন পরমাণুর উপস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে যে একটি মৌলিক পদার্থের পরমাণু আরেকটি মৌলিক পদার্থের পরমাণু থেকে ভিন্ন কেন? আমরা দেখেছি যে দুটো মৌলিক পদার্থ নিয়ে দুটো কিন্তু আলাদা হয়, তো সেটা কেন হয়? এবং ডাল্টনের প্রস্তাব মতো পরমাণু কি সত্যি অবিভাজ্য? তাহলে ডাল্টন কি এই পরমাণুকে সত্যি অবিভাজ্য বলেছে, নাকি পরমাণুর অভ্যন্তরে ক্ষুদ্রতম উপাদান আছে, সেটা ওই পরমাণুর ভিতরে কি কিছু ক্ষুদ্রতম উপাদান আছে সেটা বলেছে কি ডাল্টন? এই সব প্রশ্নগুলো আজকে আমরা দেখব, মানে এই চ্যাপ্টারটিতে আমরা পাবো। তো দেখো, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞানীরা সামনে পরমাণুর গঠন সম্পর্কে জানা এবং পরমাণুর গুরুত্বপূর্ণ ধর্মগুলি ব্যাখ্যা করা বিরাট চ্যালেঞ্জ ছিল। ধারাবাহিক পরীক্ষা ফলশ্রুতিতে পরমাণুর গঠন ব্যাখ্যা করা সম্ভবপর হয়েছে। স্থির তড়িৎ এবং যেসব শর্তে বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তার অধ্যয়ন থেকে প্রাথমিক ধারণা জন্মায় যে পরমাণু কিন্তু অবিভাজ্য নয়। এর আগে আমরা পড়েছিলাম পরমাণু অবিভাজ্য, কিন্তু বলছে নয়, কেন? তো সেটাই আমরা জানবো। তো দেখো, পদার্থ তড়িৎগ্রস্ত কণার প্রকৃতি বুঝতে হলে চলো আমরা একটা পরীক্ষা করেছি। তোমরা দেখো, চিরুনি দিয়ে যদি তোমরা চুলকে আঁচড়াও, এখন চিরুনিটি যদি একটা ছোটো ছোটো কাগজের টুকরো আকর্ষণ করে, এটা তোমরা সকলে জানো। তো এগুলো হচ্ছে একটা ব্যাপার রয়েছে। তো এগুলো সমস্ত কিছু মানে যে এই বিভিন্ন বিজ্ঞানে বিচার করেছে, বিশ্লেষণ করেছে। তো সেগুলো আমরা দেখব পরমাণুর গঠনটা কেমন আছে, পরমাণু কি আর ভাঙা যাবে নাকি কি ভাঙা যাবে না, সেটা আমরা দেখব। তো দেখো, পরমাণুর তড়িৎগ্রস্ত কণা নিয়ে গঠিত হয়েছে, এই সত্যতা উদ্ঘাটনে অনেক বিজ্ঞানের অবদান রয়েছে। তাহলে এইটা সত্য কিন্তু যে পরমাণু তড়িৎগ্রস্ত কণা নিয়ে গঠিত। 19 শতক পর্যন্ত জানা ছিল যে পরমাণু কি অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যাবে না। এর আগেও আমরা জেনেছি এর আগের চ্যাপ্টারটিতে। কিন্তু তবে পরমাণুর কমপক্ষে একটি অপারমাণবিক কণা রয়েছে। বিজ্ঞানী জে থমসন আবিষ্কৃত এই কণার নাম দিয়েছিল ইলেকট্রন। তোমাদের প্রশ্ন এখান থেকে আসতে পারে যে জে থমসন যে কণাটি আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে ইলেকট্রন, বা কোয়েশ্চেনটা আবার ঘুরিয়ে দিতে পারে, ইলেকট্রনকে আবিষ্কার করেছিল। এমনকি 1886 খ্রিস্টাব্দে ইলেকট্রন আবিষ্কারের পূর্বে ই গোল্ডস্টাইন গ্যাস মক্ষণের সময় এক নতুন ধরনের বিকিরণ আবিষ্কার করেন। উনি এই বিকিরণকে ক্যানের রশ্মি নামে অভিহিত করেছিল। ক্যানের রশ্মি কি, আপনারা জিনিসটা বুঝতে পেরে গেছে। তাই প্রকৃতপক্ষে এই রশ্মি ধনাত্মক তড়িৎগ্রস্ত বিকিরণ, যা থেকে শেষ পর্যন্ত আরেকটি অপারমাণবিক কণা আবিষ্কৃত হয়েছে। বুঝতে পারছি, এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আপনার অবশ্যই মনে রাখবে জে থমসন কি আবিষ্কার করেছিল, ইলেকট্রন। দেখো, পরমাণুর গঠন। তো পরমাণু অবিভাজ্য আমরা একটু আগে জানছি, এবং একে ধ্বংস করা যায় না, এটা আমরা জেনেছি এর আগে। কিন্তু পরমাণুর দুটি মূল কণা রয়েছে,
সেটা হচ্ছে ইলেকট্রন এবং ফোটন। আবিষ্কারের পর ডাল্টনের পারমাণবিক তত্ত্বের উপরোক্ত তথ্যটি ভুল বলে প্রমাণিত হয়েছে। তখন ইলেকট্রন এবং প্রোটন কণাগুলি পরমাণুতে কীরূপভাবে বিন্যস্ত থাকে সেটা জানা প্রয়োজন হয়ে পড়েছিল। এই ব্যাখ্যার জন্য বিজ্ঞানের বহু পারমাণবিক মডেল উপস্থাপন করেছিল, যেমন জে থমসন পরমাণুর গঠন সম্পর্কে প্রথম মডেলটি আবিষ্কার করেছিল বা উপস্থাপন করেছিল। তোমাদের প্রশ্ন আসতে পারে যে পরমাণুর গঠন সম্পর্কে প্রথম মডেলটি কে উপস্থাপন করেছিল, সেটা হচ্ছে জে থমসন। তাহলে থমসনের পরমাণু মডেলটা কী ছিল? তো থমসনের প্রস্তাবিত পরমাণু মডেলটি যদি তোমরা দেখো তো দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন এটা, অর্থাৎ এখানে বলছে এই যে মাইনাস পয়েন্টগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো একটা ভিতরে থাকবে এবং বাইরে সেটা ধনাত্মক। এটা জে থমসনের পরমাণু মডেল, বুঝতে পেরেছ? তো এই চলো একটু জে থমসন নিয়ে আমরা জেনে নিই। তো জে থমসন কিন্তু ম্যানচেস্টারের শহরতলি চিথম হিলে 1856 খ্রিস্টাব্দে 18 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিল। ইলেকট্রন আবিষ্কারের জন্য 1906 খ্রিস্টাব্দে তাকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, বুঝতে পারছ? তো এই ছিল তার ব্যাপার। এবার থমসনের প্রস্তাব কী করেছিল দেখো। থমসন বলেছিল পরমাণু হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত একটি গোলক এবং ইলেকট্রনগুলো ওই গোলকের গতিতে থাকে। একটা তরমুজ তোমরা যদি দেখো কাটো, সেই তরমুজটাকে যদি কাটো দেখবে তরমুজটার ভিতরে অনেক তার বীজগুলো থাকে। তো এরকম বীজগুলো থাকে, এরকম তিনি বলেছিল পরমাণুর গঠনটা, মানে এটা পরমাণু হয় তার ভিতরে কিন্তু অনেক ধনাত্মক আধানগ্রস্ত একটি গোলকের ইলেকট্রনগুলি ওই গোলকের গ্রন্থিত থাকে। তোমরা এখানে এই পিকচারটা দেখেই বুঝতে পেরে গেছো। আর কি বলেছিল, ঋণাত্মক এবং ধনাত্মক আধানের মান পরমাণুতে সমান থাকে। অর্থাৎ ইনি বলেছিল যে যে ঋণাত্মক এবং ধনাত্মক যে মানটা সেটা সবসময় কী হচ্ছে পরমাণুতে সমান থাকবে, ফলে সামগ্রিকভাবে পরমাণুর তড়িৎ নিরপেক্ষ হয়, এইসব বলেছিল থমসন। যদিও থমসনের পরমাণু মডেল অনুসারে পরমাণুর তড়িৎ নিরক্ষেপ, কিন্তু অন্যান্য বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফল যা এই মডেল ব্যাখ্যা করতে পারেনি, সেই বিষয়গুলো নিচে আলোচনা করো। এবার দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল। তো ইলেকট্রনগুলো পরমাণুতে কীভাবে সজ্জিত থাকে বিজ্ঞানী আইনস্টাইন রাদারফোর্ড কী করেছিল জানতে আগ্রহী হয়েছিল কি, সেই জন্য তিনি একটা পরীক্ষা করার ব্যবস্থা করেছিলেন। এই পরীক্ষাতে তিনি দ্রুত সঞ্চরণশীল আলফা কণাকে খুব পাতলা একটি সোনার পাতে ফেলেছিল। তোমরা দেখতে পাচ্ছ এই পরীক্ষাটা কী করেছিল, মানে একটা পাতলা সোনার পাতে কী করেছিল এই আলফা কণাকে ফেলেছিল। তিনি সোনার পাত নির্বাচন করেছিল কেন? তার কারণ হচ্ছে পাতটা যাতে যাতে যত বেশি সম্ভব পাতলা হয় তার জন্যই। এই সোনার পাতটি প্রায় ছিল 1000 অ্যাটম পুরু। আলফা কণা তোমরা বলে পুরু, আরে ভাই এখানে 1000 অ্যাটম পুরু বলেছে, বুঝতে পারছো কত পাতলা। আলফা কণা হলো 2 একক ধনাত্মক আধার বিশিষ্ট হিলিয়াম আয়ন। তাহলে আলফা কণা কী, সেটা হচ্ছে 2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম আয়ন। তো তোমাদের প্রশ্ন আসতে পারে আধান আয়নটা কী জিনিস। তো যেহেতু আলফা কণার ভর হচ্ছে 4u, ফলে দ্রুত, এবং ইউটা কি এর আগের ভিডিও আপনাদেরকে বলে দিয়েছি, 4u, ফলে দ্রুত সঞ্চারণশীল আলফা কণাগুলোতে যথেষ্ট পরিমাণ শক্তি মজুদ থাকে, বুঝতে পারছো? তো এটা ছিল তার পরীক্ষা। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বেশিরভাগই কিন্তু দেখছো কণাগুলো সোজাসুজি চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং কিছু কিছু কণা একটু মানে কোনাকুনি হয়েছে মোটে, কিন্তু ম্যাক্সিমাম সব কোণা কিন্তু চলে গেছে। অর্থাৎ এবং দেখো আর কোটা কোণা যদি বলে বেঁচে মানে বেঁকে ফিরে এসেছে। তো যদি আমরা সবচেয়ে অবাক হওয়ার মতো একটা পর্যবেক্ষণ রয়েছে যে প্রতি বছর 12,000টি যদি কোণার মধ্যে একটি কোণা যে পথে যায় সে পথেই ফিরে আসে। অর্থাৎ যদি আমরা 12,000 কোণা যায় তার মধ্যে একটা কোণা ফিরে আসবে। এটা এই চিত্র থেকে হয়েছে। তো রাদারফোর্ডের ভাষায় এই ফলাফল ছিল এতটাই অবিশ্বাস্য, যেমন একটি 15 ইঞ্চি ব্যাসের আগুনের গোলকে তুমি এক টুকরো পাতলা কাগজে নিরীক্ষণ করার পর আগুনের গোলা তোমার দিকে ফিরে আসে, তোমার আঘাত করলো এটা। এবার রাদারফোর্ড নিয়ে আমরা কিছু জেনে নিই। তো রাদারফোর্ড তার জন্মসালটা দিয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এবং তিনি দেখতে পাচ্ছ পারমাণবিক পদার্থবিদ্যার জনক রূপে পরিচিত ছিলেন, এবং তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য এবং সোনার পাতের পরীক্ষার পরমাণু নিউক্লিয়াস আবিষ্কারের জন্য উনি বিখ্যাত ছিলেন, বুঝতে পারছ? এবং 1908 খ্রিস্টাব্দে রসায়ন নোবেল পুরস্কার লাভ করেছিল। তো এই হচ্ছে রাদারফোর্ডের ব্যাপার। এই আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষা থেকে রাদারফোর্ড কী কী সিদ্ধান্ত নিয়েছিল
রাদারফোর্ডের সিদ্ধান্তটা কী ছিল দেখো, পরমাণুর অধিকাংশ স্থানে কি হচ্ছে ফাঁকা, কারণ অধিকাংশ আলফা কণা বিচ্যুতি না হয়ে সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তাই বলছে পরমাণুটা মানে অধিকাংশ স্থান কি রয়েছে ফাঁকা রয়েছে। আলফা কণাগুলোর মধ্যে অতি অল্প সংখ্যক কণা তাদের সোজা পথ থেকে বিচ্যুত হয়। এ থেকে বোঝা যায় যে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান খুব ক্ষুদ্র জায়গায় দখল করে থাকে। আলফা কণাগুলির মধ্যে খুবই ক্ষুদ্র একটি অংশ 180 ডিগ্রি করে বিচ্যুত হয়। এই থেকে বোঝা যায় সোনার পরমাণুর মধ্যে সমস্ত ধনাত্মক আধান ও ভর খুব ক্ষুদ্র একটি আয়তনে সীমাবদ্ধ থাকে। তো এগুলা তার কিন্তু পরীক্ষা ছিল, বুঝতে পারছ। আর কি কি মডেল, এবার দেখো নিজের পরীক্ষার ভিত্তিতে রাদারফোর্ড পরমাণু নিম্নোক্ত মডেল উপস্থাপন করেছিল। কি পরমাণুতে ধনাত্মক আদানগ্রস্ত একটি কেন্দ্র রয়েছে যাকে পরমাণুর কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস তিনি প্রথম বলেছিল রাদারফোর্ড। পরমাণুর প্রায় সমস্ত ভরেই ওই কেন্দ্রেই অবস্থান করে রাদারফোর্ড বলেছিল। ইলেকট্রনগুলি কেন্দ্রকে অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, এটা বলেছিল। পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র, অর্থাৎ পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকারটা অবশ্যই ছোট হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিন্তু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো কী কী দেখো। তিনি বলেছিলেন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ভ্রমণ করে স্থায়ী হবে, এটা আশা করা যায় না। বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণকারী যে কোনো কণার মধ্যে ত্বরণের সৃষ্টি হবে, অবশ্যই হবে। ত্বরণ সময় আধানগ্রস্ত কণা শক্তি বিকিরণ করবে, ফলে ঘূর্ণনরত ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং অবশেষে কেন্দ্রের দিকে এসে পাতিত হবে। যদি এমনটা হয় তবে পরমাণু খুবই অস্থায়ী হবে এবং পদার্থের আমরা যেভাবে জানি সেভাবে তার অস্তিত্ব থাকবে না, কিন্তু আমরা জানি পরমাণু অত্যন্ত সুস্থিত। তারপরে দেখো এবার বোরের পরমাণু মডেল কি, বোর এবার কি বলছে দেখো। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কিত যে সকল ত্রুটিগুলি উপলব্ধি হয়েছিল সেগুলি দূর করার জন্য নিলস বোর পরমাণুর মডেল সম্পর্কিত নিচের কার্যগুলি উপস্থাপিত করেন। কী কী উপস্থাপিত করে দেখো, পরমাণুর মধ্যে ইলেকট্রন পরিভ্রমণের জন্য কয়েকটি বিশেষ কক্ষপথ থাকবে। দেখো এই কক্ষপথের ব্যাপারটা কিন্তু রাদারফোর্ড বলেছিল না, তিনি বলেছিল একটা কেন্দ্র থাকবে, তার ভারে এরকম ঘুরতে থাকবে, কিন্তু কোথায় ঘুরবে কী ঘুরবে সেটা কিন্তু বলেছিল না। কিন্তু এই যে বোর বলেছে না, একটা নির্দিষ্ট কক্ষপথ থাকবে। এইসব স্থায়ী কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলি কোনো শক্তি বিকিরণ করবে না, যখন সে ঘুরবে তখন বলছে কোনো শক্তি বিকিরণ করবে না। এটা কে বলছিল? নিলস বোর। তো এবার চলো নিলস বোর নিয়ে কি আমরা জেনে নিই। তো দেখো 1916 খ্রিস্টাব্দে তিনি কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। পরমাণুর গঠন সম্পর্কিত কাজের জন্য 1922 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিল। এইটুকুই যথেষ্টই আমাদের জন্য। তো দেখো এই কক্ষপথগুলি এই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। একটি পরমাণুর শক্তি স্তরগুলি দেখো কেমন কেমন হবে, অর্থাৎ প্রথম কক্ষপথে কটা থাকবে, তার কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, সেগুলো তো আপনাদেরকে জানতে হবে। তো সেটাও কিন্তু নিলস বোর বলেছিল। দেখো এখানে KLMN করে মানে ওই কক্ষপথগুলোকে নির্দেশ করেছে। প্রথম কক্ষপথকে কে বলছে, দ্বিতীয় কক্ষপথকে L, তৃতীয়কে M, তারপরটাকে M। তো এবার দেখো আমরা কি জানবো এই কক্ষপথগুলোতে কত কত করে ইলেকট্রন থাকবে। তো তার আগে চলো একটা নিউট্রন নিয়ে আমরা জেনে নিই নিউট্রনটা কী জিনিস। তো নিউট্রন সাডউইক তিনি 1932 খ্রিস্টাব্দে আধানহীন ও একটি প্রোটনের সমান ভর বিশিষ্ট আরেকটি অবপারমাণবিক কণা আবিষ্কার করেন। অবশেষে এই কণাটির নাম করা হয় নিউট্রন। তো অবশ্যই আপনারা নিউট্রনকে আবিষ্কার করেছিল সেটা সাডউইক, এবং ইলেকট্রনকে আবিষ্কার করেছিল তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিল সেটাও। তো সাধারণ হাইড্রোজেন ব্যতীত সমস্ত পরমাণুর কেন্দ্রকে নিউট্রন কণা রয়েছে। মানে হাইড্রোজেন বাদ দিয়ে তোমরা যদি যে কোনো কণা দেখো, মানে যে কোনো দেখো সেখানে অবশ্যই নিউট্রন থাকবেই। সাধারণভাবে একটি নিউট্রনের N চিহ্ন দ্বারা ছোট হাতের N চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং একটি পরমাণুর ভর হলো পরমাণুর কেন্দ্রিক অবস্থিত প্রোটন এবং নিউট্রন কণাগুলির ভরের সমষ্টি। তোমরা এই অঙ্কগুলি অবশ্যই করবে, তোমাদেরকে শিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো দেখো ইলেকট্রনগুলি কীভাবে বিভিন্ন কক্ষপথে বিন্যস্ত থাকবে, তো কেমনভাবে থাকবে এই ইলেকট্রনগুলি বিন্যস্ত সেটা দেখো। নিম্নলিখিত কিছু নিয়ম আছে, অর্থাৎ দেখো একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে তা 2n² সূত্রের সাহায্যে নির্ধারণ করা হয়। বাট এটা আবার কি বলবে তোমরা, তো অবশ্যই বলবো, তোমরা ভিডিওটা স্কিপ করো না।
দেখো যেখানে এন হচ্ছে কক্ষ, ধরো এই সূত্র আমাদের কি মেন সূত্র 2n²। ধরো কক্ষ নম্বর হচ্ছে 1, তাহলে প্রথম কক্ষে আমাদের কটা ইলেকট্রন থাকবে, তাহলে এন এর মান আমরা 1 বসিব, অর্থাৎ 2 n² তো তাহলে 2 × 1² মানে কত, 2 × 1 মানে 2 হবে। তাহলে প্রথম কক্ষপথে কত থাকবে ইলেকট্রন, অবশ্যই 2টো থাকবে, তার বেশি থাকবে না। এবং দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে, তাহলে দেখো এন এর মান কত, 2² দেখো তোমরা দেখতে পাচ্ছ 2² করা হয়েছে, তাহলে 8টা থাকবে। তৃতীয় কক্ষপথে কত থাকবে, তাহলে 2, দ্বিতীয় কক্ষপথ মানে এন এর মান 3 বসাবো, তাহলে 3² হবে, 18 হয়ে যাচ্ছে। এরকমভাবে চলবে বন্ধুরা। তারপর দেখো সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে সবচেয়ে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকবে, অবশ্যই 8টা থাকবে, তার বেশি থাকবে না। ভেতরের কক্ষ পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রনগুলি বাইরের কক্ষে যেতে পারে না। ধরো আমাদের প্রথম কক্ষপথে 2 আছে, তারপর কক্ষে আমরা 6 দিলাম, তারপর কক্ষে আমরা দিয়ে দেবো, এটা চলবে না। দ্বিতীয় নম্বর কক্ষে আমাদের সেটা পূরণ করতে হবে, এটাই বলতে চাইছে 3 নম্বর নিয়মটি। হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার যোজ্যতা কী জিনিস দেখো, আমরা শিখেছি পরমাণুর বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলি কীভাবে সজ্জিত থাকবে। এখানে আমরা দেখলাম পরমাণুর ইলেকট্রনগুলি কেমনভাবে সজ্জিত থাকবে। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে উপস্থিত ইলেকট্রনগুলি যোজক ইলেকট্রন বলে, অর্থাৎ বাইরে যেটা থাকবে সেটা যোজক ইলেকট্রন। বোর-বেরি নিয়ম অনুসারে আমরা জানি যে কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে সর্বোচ্চ 8টা থাকে ইলেকট্রন থাকতে পারে। দেখা গেছে যেসব পরমাণু সর্বোচ্চ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সেগুলো রাসায়নিক সক্রিয়া খুবই কম হয়ে থাকে। অন্যভাবে বললে তাদের যোজক ক্ষমতা বা যোজন শূন্য, যোজ্যতা কী হয়, শূন্য হয়। এই নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে হিলিয়াম ছাড়া সবগুলাতেই আমরা কি দেখব, ওই মানে সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমরা দেখে থাকবে। তোমাদের এখানে প্রশ্ন আসবে যে কোন মৌলগুলার শেষে 8টা ইলেকট্রন, মানে সর্বশেষে কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তো তোমরা অবশ্যই বলবে কেগুলা, নিষ্ক্রিয় মৌলগুলা। বুঝতে, নিষ্ক্রিয় মৌল সবসময় পূরণ হয়ে থাকবে তারা, হিলিয়াম বাদ দিয়ে। তাই তারা কী হয়, মানে সক্রিয়তা তাদের খুবই কম। বুঝতে পারছো? তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই যে হাইড্রোজেনের দেখতে পাচ্ছ ইলেকট্রন বিন্যাসটা কেমন আছে, মানে ইলেকট্রন কেমনভাবে সজ্জিত তোমরা দেখতে পাচ্ছ। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এরকমভাবে এটা দেখানো হয়েছে। প্রথম কক্ষপথে কটি রয়েছে, দ্বিতীয় কক্ষপথে কটা রয়েছে। হ্যাঁ, তো মাঝখানের এই যে পয়েন্ট, এটা কিন্তু ইলেকট্রন নয়, এটা কেন্দ্র বা নিউক্লিয়াস। বুঝতে পারছ? এবার দেখো ইলেকট্রন বিন্যাসটা দেখো। এইবার দেখো যোজ্যতাটা কী জিনিস আপনাদেরকে বলে দিই, এবং যোজ্যতাটা ইম্পর্টেন্ট বন্ধুরা সবারই জন্যে, এবং এখান থেকে প্রশ্ন দেখে। দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, প্রোটন তাহলে এর একটাই রয়েছে, এখানে কোনো নিউট্রন পাবে না। তোমাদের প্রশ্ন আসবে কোন মৌলের নিউট্রন থাকে না, সেটা হচ্ছে হাইড্রোজেন। বুঝতে পারছ? আশা করি আপনারা বুঝতে পেরে গেছো। তাহলে তার ইলেকট্রন বিন্যাস 1, সিম্পল ব্যাপার। যেহেতু 1, তাই আবার যোজ্যতা কত হচ্ছে 1। বুঝতে পেরেছ? 1 কেন হলো, কারণ প্রথম কক্ষে আমাদের দুটো ইলেকট্রন থাকার কথা, কিন্তু তার একটা রয়েছে, তাহলে আর একটা দরকার রয়েছে, তো তাই তার যোজ্যতাটা 1 হচ্ছে। এরকমভাবে মনে রাখতে পারো। এবার দেখো হিলিয়ামের 2 পারমাণবিক সংখ্যা, তাহলে তার প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যাও 2, হ্যাঁ, এবং ইলেকট্রন সংখ্যাও 2। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ পূর্ণ রয়েছে প্রথম কক্ষটা। যেহেতু তার পারমাণবিক সংখ্যা 2, তাই প্রথম কক্ষেতে তো 2 থাকে, তো 2 একদম পরিপূর্ণ রয়েছে, তাই এখানে তার যোজ্যতা কোনো থাকবে না। বুঝতে পেরেছ? লিথিয়ামের ক্ষেত্রে দেখো পারমাণবিক সংখ্যা 3, প্রোটন সংখ্যা 3, নিউট্রন সংখ্যা 4, ইলেকট্রন সংখ্যা 3। তো এখানে তোমরা দেখছো প্রথম কক্ষপথে 2টো থাকবে, তাহলে আরেকটা তো তার পরের কক্ষতে থাকবে, তো একটা তো বাড়তি হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে তার যোজক সংখ্যা বা যোজ্যতা। বুঝতে পারছো? বেরিলিয়ামের দেখো 4, 4, 4, তাহলে প্রথম কক্ষে 2, তারপর কক্ষে 2 থাকবে, তো 2 থাকছে বেশি হয়ে যাচ্ছে আমাদের, মানে এটা আমাদের বাড়তি চলে যাচ্ছে, তাই আমাদের 2 হচ্ছে তার কি, যোজ্যতা। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কার্বনের দেখবো 6 আর 4, যদি ইলেকট্রন বিন্যাস করছি তাহলে 2 আর 4 হবে। তো এখানে আর 4টে ইলেকট্রন থাকলে তা পরিপূর্ণ হবে, বা 4টে ইলেকট্রন বাদ দিলে তাহলে তো একটা পরিপূর্ণ অবস্থায় থাকবে। তাই এখানে হয়ে যাচ্ছে 4 তার কি, যোজ্যতা। এবার নাইট্রোজেন যদি 7 দেখো, তো প্রথম কক্ষে 2, তারপর কক্ষে 5। তো এখানে আর 3টে ইলেকট্রন দরকার, তাহলে সেই জায়গাটা পরিপূর্ণ হবে, অর্থাৎ 8 হবে সর্ববহিস্থ কক্ষপথে। তাই এখানে তার যোজ্যতা 3 হচ্ছে। আশা করি আপনারা যোজ্যতার ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা।
অর্থাৎ পরমাণুর সর্বাবস্থিত কক্ষপথে 2টি এবং অন্য মৌলের ক্ষেত্রে 8টি ইলেকট্রন থাকে। অন্যান্য মৌলগুলির ক্ষেত্রে এগুলো আর বেশি ইম্পর্টেন্ট নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম প্রত্যেকটি মৌলের পরমাণু সর্বাবস্থিত কক্ষপথে যেহেতু একটি ইলেকট্রন রয়েছে, তাই এদের প্রত্যেকের একটি ইলেকট্রন বর্জন করতে পারে, তাই এদের যোজ্যতা। তোমাদেরকে যেটুকু আমি বুঝিয়েছি সেটা যথেষ্ট, এগুলো আর বেশি দেখার লাভ নেই। তো আজকে কি এখানে শেষ করব? দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা আজকে এখানে শেষ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও।